স্বামীজি বলেছেন যে বনের বেদান্তকে তুমি ঘরে নিয়ে এসো। তার মানে কি? নাল্পে সুখমস্তি বহুমৈভ সুখব। যে কোনো কাজ করতে গেলে আজকাল লিডারশিপ স্কিল দরকার। শুধুমাত্র বইয়ে বসে পড়াশোনা করলাম, তত্ত্বজ্ঞান আলোচনা করলাম, তাতে কিছু হবে না। যে কারণে বিবেকানন্দ বারবার বলছে যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা শ্রেয়। তার মানে কি আর উনি বলছেন গীতা ছেড়ে দিয়ে ফুটবল খেলো? তা নয়। উনি বলছেন যে কোথাও একটা থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে একটা সাজুজ্য রক্ষা করো। অর্থাৎ যে মানুষটা ছোটবেলা থেকে শুধুমাত্র বই পড়ছে, কোথাও বেরোচ্ছে না, কারোর সঙ্গে গল্প করছে না, সে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে মুখ থুবড়ে পড়বে। তার কারণ ইন্ডাস্ট্রিতে তাকে অনেক কটা মানুষকে নিয়ে চলতে হবে। ঠিক। ফলে যে মানুষটা বিকেলবেলায় 5টা হলেই ফুটবল মাঠে খেলতে যাচ্ছে, কিংবা অনেক 5টা মানুষের সঙ্গে খেলছে, আড্ডা মারছে, গসিপ করছে, কিংবা কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত, কিংবা কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, ফাংশন করছে, সেই মানুষগুলো কিন্তু পরবর্তীকালে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করছে। প্রথমেই একটা ছোট্ট শ্লোক মনে পড়ছে যে নাল্পে সুখমস্তি বহুমৈভ সুখব। এটার মানে হচ্ছে যে অল্পে কোনো সুখ নেই, অনেক কিছু করলে তবেই সেই সুখটা আসে। তা আমাদের তো প্রথমে জীবনটাই আমরা যারা খুব লিমিটেড হয়ে যায় যে আমার এটুকুতেই চলে যাবে, 40-এর পর 40-এর পর মানুষ মনে করে আমি তো বুড়ো হয়ে গেলাম। এটা তো নয়, আমরা তো অল্প কিছু তো হতে পারে না। আলটিমেটলি তো সেই ভেতরে আমার পোটেনশিয়াল কি আছে, আমি যতক্ষণ না মারা যাব, আমার প্রাণটা যতক্ষণ না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার হাতে লিমিটেড সময় আছে যে সেই ক্ষমতাটাকে যতটা সম্ভব এক্সপ্যান্ড করার। কিন্তু আবার এটা করতে করতে মানুষ দৌড়তে অনেক সময় কি হয়, হতাশ হয়ে পড়ে, ফ্রাস্ট্রেশনে ভোগে, সে সাফল্য পাচ্ছে না। উপনিষদে কি বলা আছে? রাজর্ষির মতো হও, অর্থাৎ রাজা এবং ঋষি একসাথে হও। বলার চেষ্টা এটাই করি যেটা স্বামীজি বলেছেন যে বনের বেদান্তকে তুমি ঘরে নিয়ে এসো। তার মানে কি? যে আলটিমেটলি ওই যে বেদান্ত কনসেপ্টটা বলছে যে তুমি নিজেকে পজিটিভ করো এবং চারিদিককে পজিটিভ করে তোলো। এবং সেটা কিভাবে? সেটা মেডিটেশনের মাধ্যমে, সেটা নানা রকম কাজকর্মের মাধ্যমে। তো এই জায়গাটা যদি আমি সহজ করে ছাত্রদের মধ্যে এবং কর্পোরেট সেক্টরে বারবার হ্যামারিং করতে থাকি, ওই বিবেকানন্দ বলছে না, উপনিষদের প্রত্যেকটা কথা হলো তরোয়ালের মতো, খ্যাচ করে কেটে দেয় এবং হাতুড়ির মতো হ্যামার করে। সেই রকম ভাবে যদি কন্টিনিউয়াস মানুষের মধ্যে বলা হয় যে হ্যাঁ তোমার মধ্যেই সব কিছু আছে, তুমি সেটা উপনিষদ থেকে জানো, কিংবা তুমি মাইন্ড্রোলজি থেকে জানো, তুমি জেন মেডিটেশন থেকে জানো, বা তুমি এনএলপি থেকে জানো, হোয়াট এভার, কিন্তু আলটিমেটলি বিশ্বাস করো তোমার মধ্যেই সব কিছু আছে, এবং তুমি যদি পজিটিভ ভাবে সারা জীবনটাকে দেখতে পারো, তাহলে তুমি সাকসেস পেতে বাধ্য। অতনু প্রজ্ঞান বললেন আমাদের জীবনে যে বিভিন্ন স্টেপ থাকে, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, অর্থাৎ সেই স্পিরিচুয়াল স্তর যদি আমরা না পৌঁছতে পারি বা না ধরতে পারি, কোথাও গিয়ে কিন্তু আমাদের পড়াশুনো, আমাদের কর্পোরেট লাইফ কোথাও গিয়ে সীমিত হয়ে যায়। তাই অতনু প্রজ্ঞান তার অবচেতনের প্রজ্ঞা দিয়ে, বেদ উপনিষদের মন্ত্র দিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি তুলে ধরলো, সেটা কিন্তু কোথাও গিয়ে একটি জিনিসই প্রমাণ করছে, সেটা রামকৃষ্ণ হোক আর বিবেকানন্দ, বিভিন্ন মনীষী হোক বা ধর্ম, সমস্ত সাকসেসফুল পার্সন হোক, সবাই গিয়ে একটি কথাই বলছে যে আমাদের সমস্ত শক্তি কিন্তু আমাদের অবচেতনে নিহত। তাই এই অতনু প্রজ্ঞানকে এই স্পিরিচুয়ালিটি সেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। অতনু, থ্যাংক ইউ।